আমাদের রাজ্যের শিক্ষাক্ষেত্র জুড়ে এক তুমুল অনিশ্চয়তার পরিবেশ তৈরি হয়েছে। একদিকে অবৈধভাবে চাকরি দেওয়ার অভিযোগে চাকরি চলে গেছে একটা অংশের, বিপুল অংশের, আর অন্যদিকে রাজ্য সরকার তার সম্বিত ফিরে পাওয়ার বদলে, অর্থাৎ একটা দুর্নীতি হয়েছে, একটা বেআইনি কাজকর্ম হয়েছে, সেটা যাতে আর না হয় এটা নিয়ন্ত্রণ করবার বদলে রাজ্য সরকার বারবার এমন কিছু পদক্ষেপ করছে যা নিত্য নতুন বিতর্কের জন্ম দিচ্ছে, কিংবা কেউ এভাবেও বলতে পারে যে আরও একটা দুর্নীতিকে আহ্বান করছে। যেমন ধরুন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যাদের চাকরি চলে গেছিল তাদের বলা হয়েছিল নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে, এবং যারা ইতিমধ্যেই টেন্টেড হিসেবে প্রমাণিত, কাগজপত্র বেরিয়ে গেছে, তাদের আর পরীক্ষায় বসতে দেওয়া হবে না। সুপ্রিম কোর্ট এটাও জানিয়ে দিয়েছিল যে গ্রুপ সি এবং গ্রুপ ডির যে শিক্ষাকর্মীরা তারা আর স্কুলে যাবে না। কিন্তু এর মধ্যেই রাজ্যের প্রশাসনিক প্রধান জানিয়ে দিয়েছে যে তাদের ভাতা দেওয়ার ব্যবস্থা করা হবে। কিসের ভিত্তিতে তিনি এই ভাতা দেবার সিদ্ধান্তটা নিলেন এবং কিভাবে তিনি ভাতা দেবেন, যে টাকার পরিমাণ বলা হয়েছে যে এই টাকা ভাতা দেওয়া হবে, সেটা কিসের ভিত্তিতে সিদ্ধান্ত হলো তার কোনো ব্যাখ্যা সেভাবে রাজ্য সরকার উপস্থিত করতে পারেনি। ফলে আমাদের আশঙ্কা হচ্ছিল যে এই বিষয়টাকে কেন্দ্র করেও হয়তো আর একটা মামলা হবে এবং গোটা বিষয়টা আটকে যাবে। পরিস্থিতি কিন্তু সেই দিকেই যাচ্ছে। অর্থাৎ গতকালই আমাদের হাইকোর্টের একজন বিচারপতি জানিয়ে দিয়েছেন যে এখনই ভাতা দেওয়া যাবে না। অর্থাৎ এটাকে কেন্দ্র করেও একটা জটিলতা তৈরি হতে যাচ্ছে। অন্যদিকে নতুন পরীক্ষা নেবার যে প্রক্রিয়া শুরু হয়েছে তার যে নিয়ম কানুন, সেই নিয়ম কানুন নিয়েও নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজ্য সরকার যেভাবে যারা ইতিমধ্যে অভিজ্ঞ, যাদের চাকরি করবার অভিজ্ঞতা আছে, তাদের জন্য 10 নম্বর এক্সট্রা রাখছে, সেটা নিয়ে বিতর্ক উঠেছে যে কিভাবে যারা চাকরি করেছে তাদের এক্সট্রা 10 নম্বর দেওয়া যাবে। কারণ চাকরি করেছে যারা, সেই অভিজ্ঞতাটা নিয়েই তো প্রশ্ন উঠেছে। সুপ্রিম কোর্ট সেটা তো বাতিল করে দিয়েছে। ফলে আমাদের যেটা বারবার করে মনে হচ্ছে, আমাদের রাজ্যের প্রশাসনের দায়িত্বে যারা রয়েছেন তারা কিছুতেই দুর্নীতিটাকে দূর করবার দিকে খুব মনোনিবেশ করছেন না। দুর্নীতি দূর করতে হবে, দুর্নীতি হয়েছে এটার জন্য তাদের লজ্জা পাওয়া, সম্বিত ফিরে আসা, সেই বিষয়টা কিছুতেই তারা করছেন না। একটার পর একটা সিদ্ধান্ত তারা নিচ্ছেন, একটার পর একটা আচরণ তারা করছেন, যা থেকে বারবার মনে হচ্ছে যে তারা আরও একটা দুর্নীতিকে ডেকে আনছেন, এবং এর ফলে বারবার একটা জটিলতা তৈরি হচ্ছে। শিক্ষাক্ষেত্রে যে তুমুল অরাজক অবস্থা, সেটা বাড়ছে বাড়ছে আরও বাড়ছে। গতকালই আমি দেখিয়েছিলাম যে স্কুলে তো বটেই, এবার কলেজেও একটা জটিলতা শুরু হয়েছে। কলেজে ভর্তি হওয়া আপাতত বন্ধ হয়ে রয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গেছে। স্বাভাবিকভাবেই তারপরে সরকারি কলেজগুলোতে ভর্তি হওয়ার প্রক্রিয়া শুরু হয়। এবার সেটা শুরু হয়নি। কারণ কি? কারণ সেই আইনি জটিলতা। যেভাবে রাজ্যের সরকার ওবিসি কারা তারা সেটা নির্ধারণ করেছে, সেটা অবৈধ বলে জানিয়ে দিয়েছে হাইকোর্ট। তাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছে রাজ্যের সরকার। এখন সুপ্রিম কোর্টে সেই বিষয়টা চলবে। প্রশ্ন হচ্ছে, যতদিন চলবে ততদিন কি উচ্চ মাধ্যমিকের পরে কলেজে ভর্তি হওয়ার প্রক্রিয়াটা থেমে থাকবে? এই প্রশ্নের কোনো উত্তর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। কিভাবে গোটা বিষয়টার সুরাহা হবে সে নিয়ে কোনো নির্দিষ্ট উত্তর সরকারের কাছে এখনো নেই। তারা বলেছে কিছুদিনের মধ্যে তারা একটা পোর্টাল চালু করবে এবং সেই পোর্টালে সরাসরি অনলাইনে ভর্তির ব্যবস্থা করা হবে। কবে হবে, কিভাবে হবে, সেখানে কোনো জটিলতা হবে কিনা সে প্রশ্নেরও উত্তর নেই। ছাত্র সংগঠনগুলো যেমন এসএফআই, ডিএসও ইতিমধ্যেই কলেজে ভর্তি হওয়া নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে তার প্রতিবাদে রাস্তায় নেমেছে, তারা বিক্ষোভ আন্দোলন করছে। এখন প্রশ্ন হচ্ছে, সর্বত্র যদি শিক্ষাক্ষেত্রে এই ধরনের তুমুল অনিশ্চয়তা তৈরি হয়, তাহলে শিক্ষাটা চলবে কিভাবে? কিভাবে আমাদের রাজ্যের
শিক্ষা ব্যবস্থাটা স্বাভাবিক থাকবে? এটা একটা বড় প্রশ্ন। আর এই প্রশ্নের উত্তর বোধহয় এটা যে এ রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থা স্বাভাবিক থাক, এটা আমাদের রাজ্যের সরকার, আমাদের রাজ্যের শিক্ষা বিভাগ চায় না বলেই একটার পর একটা দুর্নীতি তারা করে চলেছে, এবং সেই দুর্নীতি শুধরে নেবার কোনো পরিকল্পনা কোথাও নেই। কিভাবে এটাকে মোকাবিলা করা যায়, কিভাবে এটাকে বন্ধ করা যায়, তা নিয়ে তারা বিন্দুমাত্র ভাবছে না। আমাদের তো কোথাও আশঙ্কা হচ্ছে, আমরা মনে করছি যে বিষয়টা এমনটা নয় তো যে পুরো সরকারি শিক্ষা ব্যবস্থাটাকে বন্ধ করে দেওয়ার, এরকম আশঙ্কা অনেকেই করছেন যে আসলে সরকার চাইছে পুরো সরকারি শিক্ষা ব্যবস্থাটাকে বন্ধ করে দেওয়া, এবং তার ফলে কি হবে, তার ফলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো রমরমিয়ে চলবে, বেসরকারি কলেজগুলো রমরমিয়ে চলবে, সরকার শিক্ষা ক্ষেত্রে তার যে দায়, যে দায়িত্ব, সেখান থেকে সরে আসতে পারবে। এই রকম একটা কৌশলে কি করা হচ্ছে, যেভাবে একটার পর একটা দুর্নীতি হচ্ছে এবং সেই দুর্নীতির পরিপ্রেক্ষিতে মামলা হচ্ছে, মামলার জটিলতায় শিক্ষা ক্ষেত্রটা ক্রমশ আটকে যাচ্ছে, একটা অরাজক পরিস্থিতি তৈরি হচ্ছে। অন্য যে কোনো জায়গায়, আমি দায়িত্ব নিয়ে বলছি, অন্য যে কোনো জায়গায় যে কোনো সময় এইরকম একটা পরিস্থিতি হলে রাজ্য জুড়ে তুমুল আন্দোলন শুরু হতো, মানুষ রাস্তায় নামতো। কিন্তু কি আশ্চর্য জানেন, আমাদের এই বাংলা, যে বাংলা প্রতিবাদ আর প্রতিরোধের বিষয়টায় সবচেয়ে আগে ছিল বলে মনে করা হতো, আমাদের বাংলা প্রতিবাদ আর প্রতিরোধে সব থেকে বেশি দড়, এমনটাই তো ভেবেছিলাম, জেনে এসেছিলাম। এখন দেখা যাচ্ছে বাংলায় প্রতিবাদ নেই, প্রতিরোধ নেই, সবাই মেনে নিচ্ছে, মানিয়ে নিচ্ছে। আর এই মেনে নেওয়া, মানিয়ে নেওয়ার ফলে সরকার যা খুশি তাই করতে পারছে। ক্রমাগত সরকারের এই যথেচ্ছাচার আমরা বারবার লক্ষ্য করছি। কেন এমনটা হবে? একটা শিক্ষাক্ষেত্রে তুমুল দুর্নীতি করেছে সরকার, তারপরেও এ রাজ্যের প্রশাসনিক প্রধান বলছে যে ওরা মামলা করেছিল বলেই চাকরিগুলো চলে গেল। মামলা করেছিল বলে চাকরিগুলো চলে গেল? শিক্ষা দপ্তরে তো উচিত ছিল ন্যায্যভাবে নীতি মেনে চাকরি দেওয়া, সেটা শিক্ষা দপ্তর করেনি কেন? কেন এত বড় দুর্নীতির তদন্ত করবে না রাজ্য সরকার? প্রশ্নগুলো কোথাও উঠল না। এমনকি সাধারণ মানুষজন, তারাও কি প্রশ্ন নিয়ে খুব আলোড়িত হলো? তারাও কি ভাবলেন যে এতগুলো ছেলে মেয়ে রাস্তায় বসে রয়েছে, দিনের পর দিন তাদের জীবনযাপন অনিশ্চিত হয়ে গেছে? ভাবছেন না তারা? কেন ভাবছেন না? আমাদের প্রশ্ন কোথায় গেল? বাংলা সেই প্রতিবাদী মেজাজ হারিয়ে গেছে। কোথায় যেন প্রতিবাদ নেই, কিচ্ছু নেই। সবাই যা যা হচ্ছে সবকিছুকে মেনে নিচ্ছে। তুমুল অনৈতিক বেআইনি কাজকর্মে ভরে যাচ্ছে গোটা রাজ্য, কেউ প্রতিবাদ করছেন না, প্রতিবাদ কোথাও নেই। এ রাজ্যে স্বীকৃত যে বিরোধী দল আছে, সেই বিরোধী দল আন্দোলন বলতে শুধু ওই হিন্দু মুসলমান যে ধারণা, তার বাইরে বেরোতে পারেন না। মানুষের জন্য, মানুষের প্রয়োজনে যে আন্দোলন করতে হবে, মানুষের প্রয়োজনে যে রাস্তায় নামতে হবে, মানুষের প্রয়োজনের কথাগুলো যে বলতে হবে, তারা ভুলে গেছে। অন্য রাজনৈতিক দলগুলো ক্রমশই তাদের আন্দোলন প্রতিবাদের ক্ষমতা কমে যাচ্ছে। মিডিয়া একটা বাইনারি করেছে, সেই বাইনারির বাইরে অন্য রাজনৈতিক দলগুলো সেভাবে থাকতেই পারছে না। এই হচ্ছে আমাদের রাজ্যের বাস্তব অবস্থা। এই পরিপ্রেক্ষিতে সত্যি ভাতা দানেও স্থগিতাদেশ যদি আসে, তাহলে আমাদের দুর্নীতির রাশটা যে কত উপরে সেটা বুঝতে বোধহয় অসুবিধা হয় না। শিক্ষাক্ষেত্রে একটা তুমুল অরাজক অবস্থা তৈরি হয়েছে। আসুন আমরা বিষয়টাকে বোঝবার চেষ্টা করি। ভাতা দানেও স্থগিতাদেশের পরে কি দাঁড়াবে, কি হতে যাচ্ছে আমাদের শিক্ষাক্ষেত্র জুড়ে, আসুন বিষয়টা একটু বোঝবার চেষ্টা করি। এ বিষয়ে আলোচনা করবার জন্য আজ যাদের আমন্ত্রণ জানিয়েছি অতিথি হিসেবে, তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন অসীম গিরি, মানবাধিকার আন্দোলনের কর্মী, পেশায় শিক্ষক, দীর্ঘদিন শিক্ষকতা করেছেন। আর আমাদের সঙ্গে রয়েছেন আলতাব আহমেদ, তিনিও মানবাধিকার আন্দোলন একজন কর্মী, এপিডিআর এর সক্রিয় সদস্য, পেশায় একজন শিক্ষক। আর রয়েছেন আনিসুর রহমান, আইনজীবী। আপনাদের সবাইকে আজকের এই অনুষ্ঠানে আমি স্বাগত জানাচ্ছি। আমি প্রথমেই আসবো আনিসুর রহমানের কাছে, প্রথম আসি। আনিসুর বাবু, আপনার কাছে আমার জিজ্ঞাসা, আইনি বিষয়টায় আপনি বলুন যে যেভাবে ভাতা দেওয়া হয়েছে, আমাদের আশঙ্কা ছিল যে এটা হয়তো বন্ধ হয়ে যাবে,
হ্যাঁ, গতকাল সেরকমই একটা ইঙ্গিত দিয়েছে কলকাতা হাইকোর্ট, বলে দিয়েছে কিসের ভিত্তিতে ভাতা দেওয়া হচ্ছে, এরা কাজ করে পাবে না না করে পাবে, এবং এদের যে ভাতার জন্য যে 20,000 25,000 টাকা নির্দিষ্ট করা হয়েছে, এটা কিসের ভিত্তিতে করা হয়েছে। বলাই বাহুল্য এর যথার্থ সদুত্তর রাজ্য সরকারের আইনজীবী দিতে পারেনি, ফলে আবার শুনানি হবে, গোটা বিষয়টা আটকে রইল। কিন্তু যেটা দেখার, যে এর ফলে আমাদের শিক্ষাক্ষেত্র জুড়ে তুমুল একটা অরাজক অবস্থান নেমে আসছে। কিভাবে, মানে আইনি দৃষ্টিকোণটা বা আইনি জটিলতার বিষয়টা আপনি যদি একটু বলেন। আসলে যে শিক্ষা ব্যবস্থায় যে গত প্রায় 10-12 বছর ধরে যে কঠিন পরিস্থিতি, একের পর এক আইনি জটিলতার মধ্যে গিয়েছে, সেখান থেকে সত্যি সত্যি আশঙ্কা হওয়াটাই স্বাভাবিক যে আমাদের যে সত্যিকারের যে সরকারি শিক্ষা ব্যবস্থাটা কি বন্ধ হয়ে যেতে চলেছে। এমন আশঙ্কাটা কিন্তু একেবারে অমূলক নয়, কারণ যে শিক্ষক নিয়োগে যেমন দুর্নীতি, অশিক্ষক কর্মচারী নিয়োগে দুর্নীতি, কলেজ ভর্তির ক্ষেত্রে সেখানে দুর্নীতি, যেটা ছাত্রদের যে নির্বাচন, সে নির্বাচন প্রক্রিয়া বন্ধ, সামগ্রিকভাবে মানে সমস্ত প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বা কলেজ, প্রতিটা ক্ষেত্রে একটা অরাজকতা চলছে। যেমন ভর্তির ক্ষেত্রে যেমন, ঠিক শিক্ষকদের ক্ষেত্রেও ঠিক তেমন। এমনকি কলেজ সার্ভিসে সেখানেও দুর্নীতির গন্ধ। বহু মামলা মকদ্দমা একের পর এক হাইকোর্ট ছাড়িয়ে সুপ্রিম কোর্টে গিয়ে পৌঁছেছে, কিন্তু দেখছি কোনো রেহাই মিলছে না। হয়তো সুপ্রিম কোর্ট একটা নির্দেশ দিয়েছিল, বিশেষ করে যে প্রায় 26,000 শিক্ষকদের যে প্যানেল বাতিল হয়েছে সুপ্রিম কোর্টে, সে তারপরে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে আগামী ডিসেম্বর 2025-এর মধ্যে পুরো প্রক্রিয়াটাকে নতুন ভাবে আবার শুরু করতে হবে এবং কমপ্লিট করতে হবে। কিন্তু দেখা যাচ্ছে রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করলেন গত 30শে মে 2025, আবার তার ভিত্তিতে আবার সেই চলে গেল সুপ্রিম কোর্টে। তারপর যে ভাতা দেয়া হচ্ছে সেই সমস্ত শিক্ষকদের, সেখানে গতকাল মহামান্য বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন তুলেছেন যে ভাতা দেওয়ার ব্যাপারে এত তড়িঘড়ি কেন, এত তৎপরতা কেন রাজ্য সরকারের। এবং রাজ্য সরকারের পক্ষ থেকে মাননীয় কিশোর দত্ত কিন্তু অ্যাডভোকেট জেনারেল সেইভাবে কিন্তু উত্তর দিতে পারেননি যে কেন, কিসের ভিত্তিতে এত তৎপরতা রাজ্য সরকারের। সামগ্রিকভাবে এটা মনে হচ্ছে, যেটা আমি বারে বারে বলতে চাই, সে লিও টলস্টয়ের কথা, যে শাসক বোধহয় চায় না দেশের মানুষ প্রকৃত শিক্ষায় শিক্ষিত হোক। শিক্ষিত হলে শাসন এবং শোষণ কোনোটাই যে থাকে না। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাপারটা হচ্ছে যে সরকারি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোই এই অরাজকতা চলছে সরকার পরিচালিত শিক্ষা ব্যবস্থায়। এবং সেই সরকার পরিচালিত শিক্ষা ব্যবস্থা যদি এরকম অরাজকতা, অস্থিরতা চলে, তাহলে স্বাভাবিক মানুষ, যাদের একটু সামর্থ্য আছে, একটু যাদের ক্ষমতা আছে বা ক্ষমতা নেই কিন্তু ক্ষমতা ছেলে মেয়েকে লেখাপড়া শেখাবার জন্য, তারা বেসরকারি শিক্ষা ব্যবস্থার দিকে ঝুঁকবে। ফলে আস্তে আস্তে সরকারি শিক্ষা ব্যবস্থাটাই কিন্তু জটিল আবর্তে পর্যবসিত হবে এবং সাধারণ ছাত্রছাত্রী, অভিভাবক, তাদের কিন্তু আস্থা এবং ভরসা হারাবে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো। আমার বোধহয় আমাদের রাজ্যে সেরকম একটা প্রবণতা তৈরি হচ্ছে এবং রাজ্য সরকার আসলে হয়তো চেষ্টা করলেও বা চাইলেও কিন্তু আজকে আর পারছে না। মানে দুর্নীতি যেভাবে আষ্টে পৃষ্ঠে সমস্ত জায়গায় আজকে মানে জড়িয়ে গেছে, সেখান থেকে বেরিয়ে আসাটা বোধহয় খুব কঠিন জায়গায় আজকের মানে পুরো শিক্ষা ব্যবস্থাটা আজকে পৌঁছে গেছে। সেখান থেকে আজকের ক্ষতি কাদের হচ্ছে, লোকসান কাদের হচ্ছে, একটা প্রজন্ম কিন্তু পঙ্গু হয়ে যাচ্ছে, ক্ষতির মধ্যে পড়ছে। ভুল শিক্ষক, খারাপ শিক্ষক, আসলে শিক্ষক হওয়ার যোগ্যতা নেই, তারা আজকে স্কুলে, যারা সত্যিকারের যোগ্য মেধা সম্পন্ন, তারা আজকে রাস্তায় বসে রয়েছে, তারা আন্দোলন করছে, তারা পুলিশি হেনস্থার শিকার হচ্ছে। এরকম একটা কঠিন জায়গার মুখোমুখি। এবং সেখানে রাজ্য সরকার বোধহয়, আসলে রাজ্য সরকার মানে তো একটা দল দ্বারা পরিচালিত সরকার,
সেই দলের বহু নেতা মন্ত্রী তারা কিন্তু এই দুর্নীতি করেই সমস্ত চাকরি বাকরি দিয়েছে, বা সেখান থেকে সোজা বাংলায় বলতে গেলে অনেক টাকা পয়সা খেয়ে ফেলেছে। ফলে টাকা পয়সা খেয়ে চাকরি দিয়েছে, এখন যদি তাদের চাকরি চলে যায় আর তাদের ভাতা দেওয়ার ব্যবস্থা না হয়, তাহলে কিন্তু ব্যাপারটা হচ্ছে তারা যদি বিদ্রোহ করে, তারা যদি সমস্ত ফুঁসে ওঠে, বা তারা সমস্ত যদি সত্য প্রকাশ করে ফেলে, তাহলে হয়তো সেই সমস্ত নেতা মন্ত্রী বা শাসক দল অনেকটা বেকায়দায় পড়তে পারে। এই কারণেই কিন্তু আজকের বোধহয় রাজ্য সরকার যদি চাইলেও কিন্তু তারা কিন্তু বেরিয়ে আসতে পারছে না এই জটিল আবর্ত থেকে, এবং জটিল যে মামলা মকদ্দমার ফাঁস থেকে। যখনই একটা ছাড়াবার চেষ্টা করছে, আরো কিন্তু একাধিক মামলা এসে সেখানে আষ্টে পৃষ্ঠে পুরো সিস্টেমটাকে একেবারে লন্ডভন্ড করে দিচ্ছে। এরকম একটা কঠিন পরিস্থিতিতে আজকের আমাদের রাজ্য এবং রাজ্যের শিক্ষা ব্যবস্থা দাঁড়িয়ে রয়েছে, এবং এর থেকে মুক্তি বা উত্তরণ কিভাবে, সেটাও কিন্তু মানে কোনোভাবেই যেন আশার আলো দেখা যাচ্ছে না। বলে মামলা বেশ, মকদ্দমা হচ্ছে। মামলা মকদ্দমা কেন হবে? মামলা মকদ্দমা হওয়ার জন্য যে পরিস্থিতি, সেই পরিস্থিতির উদ্ভব হচ্ছে বলেই তো আজকের মামলা মকদ্দমা হচ্ছে। তাই সেখানে রাজ্য সরকারকেই উদ্যোগী হতে হবে যে মামলার ফাঁস থেকে কিভাবে পুরো শিক্ষা যে অস্থিরতা বা অরাজকতা তৈরি হয়েছে সেখান থেকে কিভাবে বেরিয়ে আসা যায়। দায় এবং দায়িত্ব দুটোই কিন্তু রাজ্য সরকারের, কিন্তু সেখানে সাধারণ ছাত্রছাত্রী বা শিক্ষক বা সাধারণ নাগরিক কিন্তু চাইলেও কিন্তু খুব বেশি করতে পারবে না। নাগরিকরা আন্দোলন করতে পারে, প্রতিবাদ করতে পারে, প্রতিরোধ করতে পারে, কিন্তু এখানে আমাদের যে যে বিরোধী রাজনৈতিক দলগুলো, আমি প্রধান আসবো, আমি বিরোধী ওই দল, ওই তারা ওই পর্যায়ে আসবো। আমি ক্ষমতা ওই ওই দখলের হ্যাঁ, ব্যাপারটায় রয়েছে। একদম, আমি ওই পর্যায়ে আসবো, ওইটা নিয়ে আলোচনা করা খুব দরকার আছে। আমি অসীম বাবুর কাছে আসি। অসীম বাবু, গোটা বিষয়টা আনিসুর রহমান বললেন বটে, কিন্তু আমাদের যেন মনে হচ্ছে যে রাজ্য সরকার গোটা বিষয়টা যেভাবে, কি রাজ্য সরকার, গতকালই একজন শিক্ষার সঙ্গে যুক্ত শিক্ষক সংগঠনের একজন মানুষ তিনি আমাকে যেটা বলছেন যে আসলে না কেন্দ্রীয় সরকার, কেন্দ্রের শাসক দল আর এই রাজ্যের শাসক দল একটা শিক্ষানীতি চালু করতে চাইছে, যে শিক্ষানীতি পুরোপুরি বেসরকারিকরণের দিকে যাবে, সরকারের নয়। সরকার ক্রমশ হাত গুটিয়ে নিতে চাইছে। কোথাও মনে হয় না তার একটা কৌশল নয় তো, যে আসলে এই জটিলতায় যদি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আলো মানে অন্ধকার নেমে আসে, তাহলে সুবিধা হবে, বেসরকারিকরণ জায়গাটা তারা এমনিতেই ছেড়ে দিতে পারবে। কোথাও কি এরকম একটা চক্রান্ত হচ্ছে না? মানে কোথাও মনে হচ্ছে না যেভাবে, তার কারণ এত বড় একটা দুর্নীতি, সরকার তো কোথাও মানতে পারতো যে দুর্নীতি হয়েছে, আমি এই দুর্নীতি যাতে না হয় সেটা দেখবো, এবং কারা দুর্নীতি করেছে তাদের চিহ্নিত করে শাস্তি দেবো, তাহলে তো এটা মানা যেত। সরকার তো মানছেই না যে একটা দুর্নীতি হয়েছে। একটু অনুপম দা, আমি হ্যাঁ, হ্যাঁ, একটু বাইরে আছি, হ্যাঁ, প্রেস ক্লাবে আছি, এবং আমার ফোনে চার্জও একেবারে শেষ হয়েছে। হয়তো বেশিক্ষণ আমি হয়তো থাকতে পারবো না, সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি সে কারণে। বেশ, ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পেরেছি। হ্যাঁ, আমি একটা বেসরকারি স্কুলেই পড়িয়েছি চিরকাল, কিন্তু সেই বেসরকারি স্কুল তখন যারা এই বেসরকারি স্কুল ছিল তারা পশ্চিমবঙ্গ সরকারের গাইডেন্স অনুযায়ী চলতো। পরবর্তীকালে তো এখন সিবিএসই হয়ে যাচ্ছে সমস্ত স্কুলগুলোই, এবং সিবিএসই কেন্দ্রীয় বিদ্যালয় ছাড়া সিবিএসই সরকারি স্কুলগুলো রাজ্য সরকারের অধীনে যে সমস্ত স্কুল তাতে আছে, এটা কোথাও নেই। ফলে একটা তো এরম ব্যাপার আছেই যে সব সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আন্ডারে চলে আসুক, অথবা আইএসসি বা আইসিএসসি আন্ডারে চলে আসুক, এরকম একটা জায়গা। একই সিলেবাস, একই হিন্দু রাষ্ট্র, সবই আমার একই একই, সবই একই একই রাজ্য, একই দেশ, একই মহান, ইত্যাদি ইত্যাদি, যা যা বলে মোদি, ঠিক একই জিনিস বলছেন দিদি। বিষয়টা এই জায়গাটায় এখন, এটা শুধুমাত্র শিক্ষাক্ষেত্রে নয়, কিন্তু আমাদের এই সর্বত্র একদম। কলকাতা শহর, হ্যাঁ, কলকাতা শহর সহ শুরু করে গোটা ভারতবর্ষ জুড়ে কারখানাগুলো বন্ধ দেখবে, বড় বড় কারখানা শুধু ট্রেডিং সেন্টার হয়ে যাচ্ছে। তাহলে এটা কি? এটাও তো প্রাইভেটাইজেশনের একটা অঙ্গ। আচ্ছা, 3 নম্বর বিষয় হচ্ছে স্বাস্থ্য। স্বাস্থ্য বিষয়টাও তাই, যে বাইপাস, ওই আমি একটা সিনেমা দেখেছিলাম, সেখানে বলেছিল বাইপাস নাম হয়েছে তার কারণ হচ্ছে বোধহয় এখানে বাইপাস সার্জারি বেশি হয়। একটা সিনেমায় দেখেছিলাম, যে সম্ভবত আশ্চর্য প্রদীপ বা এরকম একটা কোনো সিনেমা। তো ভরে গেছে একেবারে, মানে
এমনকি প্রাইভেট স্বাস্থ্য কেন্দ্রগুলোকে আবার একটা মানে বড় গোষ্ঠী কিনে নিচ্ছে, এরমও হচ্ছে। এমআরআই কিনে নিয়েছে মণিপাল, এরকম। তাহলে স্বাস্থ্য ক্ষেত্র তাহলে কোথাও কি তুমি আলোকপাত করে দেখতে পাবে যে কোথাও খুব সরকারি বিষয় আছে? নেই। সরকার এখন সুপার ফেসিলিটি কি বলে সব ভাঙড় হয়েছে, এরকম সরকারি ইয়ে চালু করছে, সেখানে এখনো অব্দি খুব বেশি টাকা লাগে না, কিন্তু আমার ধারণা ওগুলো বেসরকারি আন্ডারেই থাকবে। তাহলে শিক্ষা হয়ে গেল, অথচ দুর্গাপুজোয় কিন্তু টাকা দেওয়া হবে, অর্থাৎ ভাতা দেওয়া হবে না, কিন্তু দুর্গাপুজোয় টাকা দেওয়া হবে। দুর্গাপুজোয় যারা এটা শুনছেন বা ইত্যাদি, আমার কিছু করার নেই, দুর্গাপুজোয় ক্লাবগুলো মদ ফদ খাবে এবং সুন্দর করে নাচবে বা ভালো করে পুজো করবে, যা করুক করুক, আমার সাথে ধর্ম নিয়ে কিছু বলার নেই, কিন্তু দুর্গাপুজোয় টাকা দেওয়া হবে। এইসব আনন্দে ফিরুন, উৎসবে ফিরুন, এইসব হবে, মানে নাচা গানা করো অনুপ্রেরণা দ্বারা ইত্যাদি হবে। অনুপ্রেরণায় আপাতত শিক্ষা ব্যবস্থা লাটে উঠে গেছে। লাটে এমন ভাবে উঠেছে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে ভর্তি হওয়ার অনিশ্চিত। আমার পাড়াতেই দাদাখানে কাছে, তারা বলছিল স্যার আমরা কি করব, ভর্তি হবো কি করে। বিষয়টা এরকম সত্যি এই জায়গাটায় হয়ে আছে যে ভর্তি হতে পারছে না। তার কারণটাও কিন্তু ওই প্রাইভেটাইজেশনের সাথে যুক্ত। বিষয়টা হচ্ছে এই জায়গাটা। তুমি দেখবে দুটো রুল হবে, আমার যেটা ধারণা, প্রাইভেট কলেজগুলোতে কিন্তু ভর্তি আরম্ভ হয়েছে একটু একটু, তারা তো একটা গাইডেন্স চলবে, এইটা হচ্ছে ব্যাপার। কিন্তু সরকারি কোনো ক্ষেত্রে এই গরিব মানুষগুলো কলেজগুলোতে ভর্তি হওয়ার কোনো জায়গা পাচ্ছে না। তাহলে গোটা শিক্ষা ভেঙে পড়েছে, গোটা স্বাস্থ্য ভেঙে পড়েছে, গোটা ইন্ডাস্ট্রি ভেঙে পড়েছে। আর তার সঙ্গে যখন প্রতিবাদ করতে আমরা আরম্ভ করি, যুদ্ধ বিরোধী প্রতিবাদ, যখন আমরা আলাদা করে এই শিক্ষার জন্যে, অভয়ার জন্যে প্রতিবাদ করতে যাই, তখন পুলিশ দিয়ে, ঠ্যাঙাড়ে বাহিনী দিয়ে আমাদের মারা হয়, আমাদের বিদ্রোহকে দমন করা হয়। আমরা তো কটা লোক, আনিসুর বাবু, আমি, আলতাফ, এই ধরনের কিছু লোক, তো এমন কিছু বেশি লোক কিন্তু নেই আজ আর, যে বিশাল একটা বাহিনী। কিন্তু অভয়াকাণ্ডেও দেখো, এটাকেও কিভাবে কলঙ্কিত করলো এরা, বলে এরা টাকা খেয়েছে, এইখান থেকে এই হয়েছে, ওইখান থেকে ওই হয়েছে, সেইখান থেকে। এর কিন্তু কোনো প্রমাণ নেই, কোনো প্রমাণ নেই। শিক্ষাক্ষেত্র এরকম দেখো, যারা দুর্নীতি করলো সেই দুর্নীতির লোকগুলোকে চিহ্নিত করা গেল না। এটা হতে পারে? এটা হতে পারে? অসম্ভব। যারা যারা টাকা খেয়ে চাকরি করেছে এদেরকে যে মানে ধরা যাবে না, এটা অসম্ভব একটা ঘটনা। মানে যে কোনো লেম্যান পর্যন্ত বলে দেবে যে কিছু না বাবা, ও টাকা খেয়েছে, খেয়ে ভর্তি করছে, খেয়ে চাকরি দিচ্ছে। তাহলে এই যে ব্যাপারটা, এবং এখন একটা নতুন জিনিস উঠছে অদ্ভুত, আমি শুনলাম যেটা, শিক্ষকরা অন্য কারোদের পাশে দাঁড়ায় না, ওদের পাশে কেন দাঁড়াবো, ইত্যাদি ইত্যাদি, এরকম ডায়লগ শুরু হয়ে গেছে বাজারে। ঠিক এই ভাষায় আমি যেভাবে বললাম, দিয়ে আমার পাড়াতেই হচ্ছে, এটা আমার পাড়াতেই হচ্ছে। ও বাদ দাও, সব থেকে সুবিধাবাদী গোষ্ঠী শিক্ষকরা, ইত্যাদি ইত্যাদি। এইটা হচ্ছে জায়গাটা, যা আমি করব না, করতে দেব না, সমস্ত আন্দোলনকে ধ্বংস করব। যে পথে কেন্দ্রীয় সরকার চলছে, একই পথে চলছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। এই দুটো সরকারই আসলে একটা মুদ্রার এপিটার ওপি, সেই সোলের মতো, এপারটাও ওপারটাও দুটোই কিন্তু একই। এই টস করলে দেখা যাবে দুটো পিঠ একই লেখা, মানে কোনো আলাদা কিছু নেই। তা ব্যাপারটা এরকম যে শিক্ষা এখন শুধু খরিদ করার জন্য শিক্ষা নয়, শিক্ষা নেই। অন্যদিকে রাম শিক্ষা আরম্ভ হয়ে গেছে সারা ভারত জুড়ে, সরস্বতী মন্দিরের সংখ্যা বেড়েছে। আর এখানে দিদির শিক্ষা শুরু হয়ে গেছে, কি করে টাকা ঝাড়া যায়, কি করে টাকা মারা যায়, কি করে চাকরি ইয়ে করা যায়, কি করে স্বাস্থ্য কেন্দ্রে অভয়াকে কি করা যায়, এরকম নানা ক্ষেত্রে দুর্নীতি শুরু হয়ে গেছে। এরকম একটা শিক্ষা চলছে, একটা নৈরাজ্যবাদের শিক্ষা, একটা চরম অসভ্য একটা বর্বর একটা কেন্দ্রীয় সরকার, তার শিক্ষা। এই দুটো শিক্ষা একসাথে মিলে আগামী ভারতবর্ষ যে কোন দিকে যাবে এটা জানি। একটা ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি। আমি কদিন আগে একটু পাহাড়ে গেছিলাম, একজন দুজন শিক্ষক একজন স্টুডেন্ট 30 মিনিট হেসে হেঁটে একটি মেয়ে স্কুলে যাচ্ছে, এবং আমরা শুনলাম মানে গেস্ট ওই আমাদের হোমস্টের লোকটার কাছে, যেখানে কি টিচার কোথায়, বলে এখান থেকে অন্তত 30 মিনিট পাহাড়ের মধ্যে হাঁটতে হবে, হাঁটলে স্কুল পাবেন প্রাইমারি। সেইখানে
দুজন টিচার আর একজন 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 ছাত্র বা ছাত্রী, আর বাদ বাকি সবটাই প্রাইভেট পাহাড়াঞ্চলে। মানে পাহাড়ে চিরকালই মিশনারিরা শিক্ষা দিত, এটা আমরা জানতাম, কিন্তু পাহাড়ে চিরকালই আমি দেখেছি যে সরকারি স্কুল ছিল, যেগুলো উঠে গেছে, জাস্ট উঠে গেছে, নেই। আমি আমার অঞ্চল বা আলতাফ, যদি আলতাফদের অঞ্চল বা বিভিন্ন জায়গায় দেখে, তাহলে দেখবেন আপনারা যে একদম কতগুলো উঠে গেছে। স্কুল বাংলা বন্ধ হয়ে গেছে। আমি তো আমার এলাকায় বাংলা মাধ্যমগুলো একদম উঠে গেছে, আমি বাংলা জানি। মাধ্যম সব উঠে গেছে। আমি জিজ্ঞেস করছি দ্বিজেন্দ্রলাল স্কুল কোথায়, সেদিন জিজ্ঞেস করলাম, বল নেই। একটা স্কুল আছে চপলাময়ী বলে, 4জন না 5জন স্টুডেন্ট, সেটা 11-12 অব্দি আছে, ভাবা যায়? আচ্ছা গেল। দ্বারকানাথ স্কুল, অনেক পুরনো স্কুল, বন্ধ। রামরায় স্কুল বন্ধ। আমার ঢাকুরিয়ার কথা বলছি শুধু, এতগুলো স্কুল বন্ধ। আরো যে কত স্কুল বন্ধ আমি জানি না। এইটা যদি অবস্থা হয়, এবং তার সাথে এই ভাতা ভাতা নামক এই ভাওতা, এইটা অত্যন্ত, ভাতা যে দেওয়া হবে না এটা আমি জানতাম, মানে আমি বুঝেইছিলাম ভাতা যারা বেশি করে তারা আসলে ভাতা দেয় না, তারা দুর্গা পুজোতে টাকা হয়তো দেবে। একদম কোনো- ইচ্ছা করেই করেছে যে এটা ইচ্ছে করেই করেছে যে আটকে এটা যাবে। কোর্টে কেউ যাবে, কারেক্ট, আটকে যাবে, এটা কেউ একদম। কোর্টে যাবে, হ্যাঁ, তারপরে স্টে অর্ডার হয়ে যাবে বা কিছু একটা হবে, বাবু বলতে পারবেন, কিছু একটা হয়ে যাবে, তারপর ব্যাপারটা বন্ধ হয়ে যাবে। কি আছে তাতে? বেশ, আর আসবো আমি। তারপর যদি বেশি আলতাফ, ব্যাকরবাই করো, তাহলে অন্য জায়গায় কোথাও ট্রান্সফার হয়ে যাবে টিচাররা, নইলে সাধারণ মানুষকে অন্য কোনো ভাবে বেকায়দায় ফেলানো হবে, নয় রাত্রিবেলা বাড়িতে জ্বালাও হওয়া হবে। এই দিন আসছে, কারণ সিদ্ধার্থ রায়ের তো মন্ত্র শিষ্যা এই মমতা বন্দ্যোপাধ্যায়। সিদ্ধার্থ রায়ের আমল আমি খুব ভালোভাবে দেখেছি, খুব চমৎকার ভাবে দেখেছি। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখছি, তার যে রূপ, শিক্ষা, স্বাস্থ্য, সব ক্ষেত্রে, সামাজিক সব ক্ষেত্রে। মদের দোকান সবসময় খোলা, সব সময়, সারা বছর ধরে খোলা, স্কুল খোলা নেই। 30 তারিখ বন্ধ করে দেওয়া হলো স্কুল গরমের জন্য। বেশ। আলতাফ গরমে এখনো শিক্ষকতায় রয়েছে আলতাফ, আমি আলতাফের অভিজ্ঞতাটা হ্যাঁ। শুনবো। আলতাফ, হ্যাঁ। বাস্তব চিত্র যেখানে এসে দাঁড়িয়েছে, এবং একই সাথে আলতাফের কাছে আমি জানতে চাইবো যে মানুষের তেমন প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে, অভিভাবকরা সেভাবে প্রতিক্রিয়া প্রবণ হচ্ছে কোথায়? মানে এইরকম একটা অরাজক অবস্থা শিক্ষাক্ষেত্র জুড়ে আমাদের রাজ্যের যারা অভিভাবক, তাদের তো আতঙ্কিত বা আশঙ্কা প্রকাশ করবার কথা ছিল। কোথায়? আমি তো দেখতে পাচ্ছি না যে সেভাবে অভিভাবকরা, সাধারণ মানুষরা তাদের প্রতিক্রিয়া সামনে আনছে। অন করে নাও, অন করে নাও। ও না, অন করাই তো আছে। হ্যাঁ, শোনা যাচ্ছে, আচ্ছা। শোনা শোনা যাচ্ছে যাচ্ছে এবার। না? হ্যাঁ, যাচ্ছে। হ্যাঁ, 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 হ্যাঁ। মানে একটা রোগ হলে তার উপসর্গ কিছু দেখা যায়। আমরা এই এই শিক্ষকদের বা স্কুল সংক্রান্ত এই যে আলোচনা, যে সমস্যাগুলো উঠে এলো, এইগুলো আসলে উপসর্গ। হ্যাঁ, হ্যাঁ, আলতাফ, শোনা যাচ্ছে। আলতাফ আটকে গেল কেন? আলতাফ, বোধহয় নেটের কোনো সমস্যা হচ্ছে আলতাফের। মনে হয়। আলোচনাটা হ্যাঁ, না, শুনতে পাচ্ছ না? এবার শুনতে পাচ্ছি। হ্যাঁ। মাঝে শোনা যাচ্ছিল না, এবার শুনতে পাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, এবার শোনা যাচ্ছে আলতাফ। হ্যাঁ, বলছি যে মানে 2020 সালে নিউ এডুকেশন পলিসি, অর্থাৎ একদম। জাতীয় শিক্ষানীতি কেন্দ্রীয় সরকার চালু করে, এবং আমার মনে হচ্ছে এটাই হলো মূল রোগ। এবং আমরা এখন যেগুলো দেখছি এগুলো উপসর্গ মাত্র। এই নিউ এডুকেশন পলিসির মূল কথা হলো শিক্ষার ব্যবসায়ীকরণ, শিক্ষার গেরুয়াকরণ, এইগুলো হলো মূল কথা। এবং আজকের আমরা এ রাজ্যে যে সমস্যাগুলো দেখছি সব কিন্তু এই সংক্রান্ত, মানে কেন্দ্র এবং এবং একটু বলে নি যে বিজেপি শাসক যে রাজ্যগুলোতে, সেখানে কিন্তু এই এডুকেশন পলিসি 2020 শুরু করা, কিন্তু প্রধানমন্ত্রী সমালোচনা না করে জলপান করেন না, এবং ঘুমোতে যাওয়ার আগে সমালোচনা না করে তিনি ঘুমোতে যান না। সেই রাজ্যের মুখ্যমন্ত্রী শাসক দল হিসাবে তিনি প্রথম এ রাজ্যে প্রয়োগ করলেন এই জাতীয় শিক্ষানীতি, এবং
এখন 4 বছরের ডিগ্রি কোর্স চালু হয়ে গেছে। যে সমস্ত কলেজগুলোতে এখনো পরিকাঠামো নেই, 4 বছর ডিগ্রি কোর্স চালাতে গেলে নির্দিষ্ট সংখ্যা ঘর দরকার, বেশি পরিমাণ রুম দরকার, শিক্ষক শিক্ষিকা দরকার, অধ্যাপক অধ্যাপিকা দরকার, বা শিক্ষাকর্মী দরকার। সেইগুলো কিছু ফুলফিল হয়নি, কিন্তু জাতীয় শিক্ষানীতি চালু হয়ে গেছে, 4 বছরের ডিগ্রি কোর্স চালু হয়ে গেছে, এবং 11 থেকে 11-12 এর ওই যে পরীক্ষাগুলো চালু হয়ে গেছে। যদিও এখনো কয়েকদিন আগে কাগজে দিয়েছিল যে এখনো 12 এর বাংলা বই এখনো স্কুলে স্কুলে পৌঁছায়নি, কিন্তু মানে ক্লাস শুরু হয়ে গেছে। অর্থাৎ এইগুলো হলো উপসর্গ। মূল কথা হলো রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার কেউই চায় না যে রাজ্যের শিক্ষা পরিকাঠামো, যেটা রাজ্য সরকারি শিক্ষা পরিকাঠামো, সেটা ঠিকভাবে চলুক, এটা কেউই চায়নি। এবং চায়নি বলেই এই উপসর্গগুলো দেখা যাচ্ছে, এবং এই উপসর্গগুলো তৈরি করা হচ্ছে। এই 26,000 যে শিক্ষকদের বাতিল করে দেওয়া হলো, এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যে হয়তো 32,000 প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদেরকেও চাকরি বাতিল করে দেওয়া হবে। মানে তখন শিক্ষা পরিকাঠামো যেটুকু আছে কি অবস্থা হবে সহজেই অনুমান করা যাচ্ছে। এখনো গ্রামের বিভিন্ন স্কুলে শিক্ষক নেই, বহু সাবজেক্ট টিচার নেই। মানে যেখানে 50 জন শিক্ষক থাকার কথা, বা একসময় ছিল, ওই ট্রান্সফারে তারা সবাই শহরে চলে গেছে, এখন 20 জন 25 জন, মানে 50 জনের জায়গায় 20 জন 25 জনকে দিয়ে কাজ চালানো হচ্ছে। ফলে এই যে উপসর্গগুলো, এটা কিন্তু একেবারে রাজ্য সরকারের তৈরি করা উপসর্গ। মানে কোনো রাজ্য সরকার, দায়িত্বশীল রাজ্য সরকার এইভাবে করতে পারে না। এবং তারা কার কাছে তারা বাধা হয়ে আছে? তারা সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হয়, সাধারণ মানুষের ভোটে তারা নির্বাচিত হয়, কিন্তু তারা কিন্তু ওই কর্পোরেটদের স্বার্থেই তারা কাজ করে। এই যে ইলেকটোরাল, গত নির্বাচনের সময় ইলেকটোরাল বন্ডে যে টাকাটা নিয়েছিল রাজ্য সরকার নির্বাচনে লড়ার জন্য, তার তো প্রতিদান কিছু দিতে হবে, কর্পোরেটদের তো কিছু দিতে হবে, যার জন্য হকার উচ্ছেদ হয়েছে, যার জন্য এই স্কুল থেকে শিক্ষকদের উচ্ছেদ করা হচ্ছে, প্রাথমিক স্কুল থেকে শিক্ষকদের উচ্ছেদ করা হচ্ছে। ফলে এটাই কিন্তু ভবিতব্য, এটাই কিন্তু পশ্চিমবাংলার সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ভবিষ্যৎ। সাধারণ মানুষ যদি এই বিষয়ে এগিয়ে না আসে, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের সরকারি শিক্ষা পরিকাঠামোকে বাঁচানো যাবে না। কিছু শিক্ষক, কিছু ছাত্র তারা রাস্তায় লড়াই করছে, এটা যথেষ্ট নয়। যতক্ষণ না সাধারণ মানুষ সে লড়াইতে অংশগ্রহণ করছেন, ততক্ষণ কিন্তু এই লড়াইটা কিন্তু সাফল্য পাবে না। এই রাজ্য সরকারকে তাদের নীতি থেকে পরাস্ত করা যাবে না। ফলে এই বিষয়ে কিন্তু একদম রাস্তায় নামার দরকার, সাধারণ মানুষকে আসার দরকার। অভিভাবক, শিক্ষক, ছাত্র সবাই যদি একজোট হয়ে লড়াই না করতে পারে, তাহলে আগে রাজ্য সরকারি যে শিক্ষা কাঠামো, সেটাকে আর বাঁচানো যাবে না।